সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বেই আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমরা সবাই জানি গত 20শে মার্চ উদযাপিত হয়ে গেল ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। এই ডেকে কেন্দ্র করে উদযাপিত হয়েছে নানা ধরনের কার্যক্রম এবং বছরব্যাপী এই দিবসটিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা ধরনের কার্যক্রম। আর এই ধরনের কার্যক্রম কি কি সাধারণ মানুষের জন্য নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, একজন গুণী ব্যক্তি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ, অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, যিনি এই সেক্টরটিতে অভিভাবক হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং নিয়েছেন নানা ধরনের স্টেপ এবং এই সেক্টরটিকে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আরেকটু অগ্রসর করার জন্য নানা ধরনের কার্যক্রম করে আসছেন। তাই তার কাছ থেকেই শুনবো কি কি ধরনের কার্যক্রম বর্তমানে এই বছরটিতে নেওয়া হয়েছে। দর্শক, এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আমাদের কাছে থাকে বা কোনো ধরনের মতামত আমাদের সাথে শেয়ার করার থাকে বা কোনো ধরনের কোনো কিছু আমাদের সাথে জানার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, একটু ডিফারেন্ট ট্র্যাকে একটু কথা বলতে পারবো? আপনাকে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি, খুব আনন্দিত। কারণ আমি চাই যে আজকে এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনারা গত 20শে মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আপনারা যে ওয়ার্ল্ড হেলথ ডে উদযাপিত করেছেন, সেখানে নিশ্চয়ই অনেক ধরনের কার্যক্রম আপনারা নিয়েছেন। 2019-এ আসলে কি কি ধরনের পরিকল্পনা আপনারা করছেন? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বৈশাখী টিভির সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে 20শে মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। মূলত এটি সারা বিশ্বের প্রায় 200টি দেশে 10 লক্ষাধিক ডেন্টাল সার্জন দিবসটি পালন করেছে। আমাদের একটি আন্তর্জাতিক সংগঠন আছে এফডিআই এই দিবসটি ঘোষণা করেছে 2007 সালে। আর এটি উদযাপিত হচ্ছে 2013 সাল থেকে বিশ্বব্যাপী। বাংলাদেশে আমরা চতুর্থবারের মতো 16, 17, 18, 19 চতুর্থবারের মতো এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। এটার প্রেক্ষিত হচ্ছে আন্তর্জাতিকভাবে যে ওরাল হেলথের সচেতনতা বৃদ্ধি, অ্যাওয়ারনেস প্রোগ্রামটাই মূলত এই দিবসটির প্রতিপাদ্য। বাংলাদেশে এটি আবার একটু ভিন্ন আঙ্গিকে আমরা পালন করে থাকি। প্রথম যে প্রেক্ষিতটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটি আমাদের আছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 10,000-এরও বেশি ডেন্টাল সার্জন যারা আছেন তাদেরকে এক জায়গায় এনে, একই ছাতার নিচে এনে, ধর্ম, বর্ণ, গোত্র, দল, উপদল নির্বিশেষে সবাইকে একটি জায়গায় এনে আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করে থাকি। অর্থাৎ এই দিবসটিতে আমরা মূল্যায়ন করি যে আমাদের প্রফেশন কতদূর এগিয়েছে এবং ভবিষ্যতে কতদূর এগুতে হবে, এবং এর সাথে জনগণ এবং পলিসি মেকার, রাষ্ট্রীয় পলিসি মেকারদের সম্পৃক্ত করে ডেন্টাল প্রফেশনের কিভাবে উন্নয়ন করা যায়। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যিনি এখন আছেন, জনাব জাহিদ মালিক এমপি, তিনি গত 4টি প্রোগ্রাম, 4 বছরের প্রত্যেকটি প্রোগ্রামেই ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন এবং এই প্রফেশনের সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে অবহিত হয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে করণীয় নির্ধারণেও সচেষ্ট হয়েছেন। তো এই জায়গাটায় আমরা এই যে দ্বিতীয় প্রেক্ষিত যেটার কথা বললাম, যে সকল ডেন্টাল সার্জনদের একীভূত করে এই যে মূল্যায়নের মাধ্যমে প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি বিশ্বব্যাপী খুব সমাদৃত হয়েছে। যার ফলে 2018 সালে যখন আমরা প্রোগ্রামগুলো করে থাকি সাধারণত বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অথবা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, এই বছর আমরা এটা করেছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবং গত বছরও এখানেই করেছিলাম। এবং সেদিন গত বছরের এই প্রোগ্রামে 200টি দেশে চলমান প্রোগ্রাম রেখে এফডিআই প্রেসিডেন্ট ডক্টর ক্যাথরিন ক্যাল নেতৃত্ব দিয়েছেন ঢাকার প্রোগ্রামে। তারা আমাদের দ্বিতীয় প্রেক্ষিতটিকেও খুব প্রশংসা করেছে এবং সেটি পরবর্তীতে এশিয়া প্যাসিফিক সম্মেলনে ডক্টর ক্যাথরিন ক্যাল তুলে ধরেছেন যে বাংলাদেশে ডেন্টাল প্রফেশন তাদের সামগ্রিকভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু করেছে। নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। স্যার, এই বছরে নিশ্চয়ই আপনাদের কিছু প্ল্যানিং আছে, বিশেষ করে আপনাকে যেহেতু পেয়ে গেছে এবং যেহেতু আপনি এই সেক্টরটিতে বর্তমানে গার্জিয়ান, সো এই বছরের আপনাদের প্ল্যানগুলো কি, মানে সাধারণ মানুষের জন্য আপনারা কি কি চিন্তা করছেন? এটা আরেকটু আমি শুরুতেই বলেছি যে এই দিবসটিতে এসে আমরা মূল্যায়ন করতে থাকি যে আমাদের প্রফেশন
কতদূর এগুলো এবং জনগণের জন্য প্রফেশন কতটুকু দিতে পারলো এবং সেই জায়গাটা থেকে আপনি জানেন যে ডেন্টাল প্রফেশনের যে অভূতপূর্ব একটা উন্নয়ন সাধন গত কয়েক বছরে হয়েছে। আমাদের একাডেমিক ডেভেলপমেন্ট যেমন 5 ইয়ার্স কোর্স হওয়া, আমাদের শিক্ষকদের ব্যাপক পদোন্নতি এবং প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্টের জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে ডেন্টাল ইউনিট সৃষ্টি এবং পুরনো ডেন্টাল ইউনিট দুটোকে কলেজে পরিণত করার প্রক্রিয়া, তারপরে স্পেশাল বিসিএস 39তমতে ডেন্টাল সার্জনদের অন্তর্ভুক্তি, এসবের মধ্য দিয়ে আমরা এই প্রফেশনকে একটা আন্তর্জাতিক মর্যাদায় নিয়ে আসতে পেরেছি এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে। তো এর পাশাপাশি আমরা আগামী দিনে কি করব সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। একটা হচ্ছে যে বছরব্যাপী কি করব, জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপকভাবে তৃণমূল পর্যায়ে স্কুলিং প্রোগ্রাম, যাতে আমাদের শিশুরা বুঝতে পারে যে কিভাবে ব্রাশ করতে হয়, মায়েরা বাবারা বুঝতে পারে যে ছেলে মেয়েদের কিভাবে ওরাল হাইজিন ইনস্ট্রাকশনটা দিতে হয়, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে এবং সঠিকভাবে দাঁতের পরিচর্যা করা, মুখের পরিচর্যা করা, এগুলো নিয়ে বছরব্যাপী আমরা স্কুলিং প্রোগ্রাম করব। সেটা আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে, সেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে, অথবা অপর যেসব সংগঠন এই প্রফেশনের উন্নয়নে কাজ করে যাচ্ছে তারা সবাই তাদের মতো করে স্কুলিং প্রোগ্রাম করবে ব্যাপকভাবে, যাতে সামগ্রিকভাবে আমাদের শিশুদের যদি ঠিকমতো গড়ে তোলা যায়, শিশুদের যদি দাঁতের পরিচর্যা যথাযথ বয়স থেকে আমরা তুলে ধরতে পারি তাদের কাছে, তাহলে আমাদের আগামী প্রজন্ম নিশ্চয়ই এই জায়গাটায় সঠিক জায়গায় পৌঁছবে। এটা হচ্ছে একেবারে বছরব্যাপী করণীয়। এই কার্যক্রমের মাধ্যমে বাচ্চারা একটা হেলথ চেকআপ পেয়ে যাচ্ছে, হেলথ চেকআপ পেয়ে যাচ্ছে এবং আমরা আরো প্রস্তাব করেছি আমাদের এই জায়গায় যে পাঠ্যপুস্তকে ওরাল হাইজিন শিশুদের জন্য পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, যাতে আপনার এই একাডেমিক ভাবেও তারা সচেতন হতে পারে। এটা হচ্ছে পরিবার থেকে প্রায়োগিক দিক থেকে যেটা করার সেটা, এবং পাশাপাশি হচ্ছে পাঠ্যপুস্তকেও যদি ওরাল হাইজিন ইনস্ট্রাকশনটা থাকে তাহলে শিশুরা শিখে যাবে। আসলে সেই বয়স থেকেই শিখিয়ে দেওয়া যেতে পারলে ওরাল হাইজিনের প্রতি প্রিভেনশন প্রোগ্রামটা খুব জোরদার হবে, সফল হবে। তো এতেও গেল একটা দিক। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের এই গণমানুষকে, 16 কোটি মানুষকে প্রপার দন্ত সুরক্ষার জন্য বা বাংলাদেশে দন্ত স্বাস্থ্য সেবা যেটা আছে এটা বাড়ানোর জন্য বা শিক্ষার কার্যক্রমটাকে উন্নীত করার জন্য আমাদের একটা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। সেটা কেমন? যেমন ধরেন আমাদের এই যে বৈষম্য, আমাদের প্রফেশনটা যেই জায়গাটায় পিছিয়ে আছে, আমরা 4টা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছি। একটা হচ্ছে সরকারি চাকুরিতে যেসব ডেন্টাল সার্জন যারা জনগণকে দন্ত স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, যারা ক্যাডারভুক্ত, সেই ক্যাডারের জায়গাটায় যে অসামঞ্জস্যতা আছে, লেডারের যে অসুবিধাটা আছে, সেটা আমরা দূর করতে চাই এবং সরকারিভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের গোচরীভূত করা হয়েছে, মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে সারা দেশে এই দন্ত স্বাস্থ্য সেবা পরিষেবা বৃদ্ধির জন্য আমাদের যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রাইভেট ডেন্টাল কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শিক্ষকের সংখ্যা, শিক্ষকের মর্যাদা, শিক্ষকের সুনির্দিষ্ট বেতন কাঠামো, চাকুরির স্থায়িত্ব, এগুলো নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছি, এই লক্ষ্যে কাজ করব। এটা ছাড়া মাননীয় মন্ত্রী মহোদয় সেদিন আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বলেছেন, অনেকটা প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে আপনার হার্ট ইনস্টিটিউট, তারপর কিডনি ইনস্টিটিউট, মেন্টাল ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট, সকল ইনস্টিটিউট আছে, কিন্তু এই সেক্টরে কোনো ইনস্টিটিউট নাই। তো ওরাল সার্জারি ইনস্টিটিউটটা ব্যাপারে উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমাদেরকে সেদিকে কাজ করতে বলেছেন। এটি একটি। আরেকটা হচ্ছে যে একদম সার্বিক বিবেচনায় বাংলাদেশে, আপনি তো জানেন যে বাংলাদেশে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আরও 3টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে নবনির্বাচিত বিসিরা তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। বাংলাদেশে বহু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তারপরে লেদার বিশ্ববিদ্যালয় আছে, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, এমনকি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে। যার ফলে আমরা আরো কিছু বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক
পেতে পারি বলে আপনি মনে না, করছেন? সেই জায়গাটায় আচ্ছা। আমরা আমাদের এই শিক্ষার মান বাড়ানো, আমাদের চিকিৎসার পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং বাংলাদেশকে ডেন্টিস্ট্রি প্রফেশনের গবেষণার মান উন্নীত করার জন্য বাংলাদেশে একটা ডেন্টাল বিশ্ববিদ্যালয় এখন শুধু যে আমাদের ওই স্বপ্ন ছিল সেটা নয়, এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আচ্ছা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেটাও আমরা এই আমাদের এই বিশাল সমাবেশে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তুলে স্যার, এই ধরেছি। আলোচনাতে আসবো, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমি শফিকুল ইসলাম লিটন বলছিলাম গাজীপুর থেকে। জি, শুনতে পাচ্ছি। আমার সমস্যাটা হলো, আমি স্যারের সাথে কথা বলতে চাই। জি, বলুন। গত শীতের সিজন থেকে দর্শক টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে রাখুন। বড় দাঁত গুলাই মানে কিছু কামড় দেওয়া যায় না, একটা মুড়ি পর্যন্ত কামড় দেওয়া যায় না, কেমন শিশির যায়। আচ্ছা। সেজন্য আমি এখন তো ডেন্টাল ডাক্তার কাছে যাই না, পরামর্শ লবণ দিয়া বা সরষের তেল লবণ দিয়া বা ঘষা 3 বার ব্রাশ করা করছে, কিন্তু এটা কোনো উন্নতি দিচ্ছে না। সেটা একটু পরামর্শ চাই। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, কিছু জানার আছে ওনার কাছ থেকে? ওনার কাছে জানাচ্ছে, ওনার এটা কি দাঁত শিরশির করে? জি, শিশির করছে, এই জন্য উনি কোনো শিরশির। চিকিৎসা দাঁত নেননি, শিরশির করে, উনি ঠান্ডা পানি নিজে ধরে। হোম কিছু থেরাপি নিচ্ছেন। আপনি যেটা নিচ্ছেন নিজে নিজে, এটা নিজে নিজে না করে নিকটস্থ একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। আপনার বাসার আশেপাশে যে ডেন্টাল সার্জন আছেন গ্র্যাজুয়েট অর্থাৎ বিডিএস ডিগ্রিধারী এরকম একজন ডাক্তারের কাছে যান। আপনার সমস্যাটা আমার কাছে খুবই সিম্পল মনে হচ্ছে, হয়তো ব্রাশিং টেকনিক বা ওরাল হাইজিন ইনস্ট্রাকশন সম্পর্কে, যেমন আপনি 3 বার ব্রাশ করেন বলেছেন, আপনি শোবার আগে ব্রাশ করেন কিনা এবং সকালে নাস্তার পরে ব্রাশ করেন কিনা, এটা একটা বিচার্য বিষয়। আর আপনার যদি এমন হয় যে আপনি দাঁতের যে দাঁতগুলো শিরশির করছে, সামনের বড় দাঁতগুলো যেগুলোর কথা বলেছেন, এখানে যদি কোনো রকমের ক্ষত আপনি অনুভব করেন, তাহলে অতি দ্রুত আপনি ডেন্টাল সার্জনের শরণাপন্ন হন। সেক্ষেত্রে দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন, বুঝতে পেরেছেন একজন বিডিএস ডিগ্রিধারী কোনো চিকিৎসকেরই পরামর্শ নিতে হবে। আর অনেক ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করছি, সেখান থেকেও আপনি অনেক ইনফরমেশন পেতে পারেন, আমাদের সাথেই থাকবেন। স্যার, যে বিষয়টি দর্শকেরও আসলে এবং আপনিও বললেন যে বিডিএস ডিগ্রিধারী একজন ডেন্টাল চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে, আমরা জানি যে এরকম অনেক চিকিৎসক আছেন বা গ্রাম্য চিকিৎসক বা যারা ম্যাল প্র্যাকটিস করছেন, এদের জন্য আসলে আপনারা কি করছেন? এই সম্পর্কে আমি একটু বলি। আপনি যথার্থই তুলে ধরেছেন যে বিডিএস শব্দটা কেন বললাম। বাংলাদেশে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোয়াকরা আছে, আচ্ছা, হাতুড়ে ডাক্তার, যারা অপচিকিৎসা দিয়ে থাকে এবং এটা সব সেক্টরেই। তো আমরা আমাদেরটার কথা বলছি, ডেন্টাল প্রফেশনে বহু হাতুড়ে চিকিৎসা চলছে, জনগণ না বুঝে তাদের কাছ থেকে চিকিৎসাটা নিচ্ছে। অনেক শিক্ষিত জনগোষ্ঠীও কিন্তু এরকম প্রতারিত হচ্ছে। তো আপনারা প্রথমেই জানেন যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে আইন, সেই আইন অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয়, কেউ ডাক্তার লিখতেই পারে না। তো সেই জায়গায়ও অনেকেই ডাক্তার লিখে প্র্যাকটিস করতো। আমরা গত 3-4 বছর ব্যাপক আপনার প্রচারণা চালিয়েছি এই স্লোগানটি, এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয়। এবং আমরা বলতাম যে ডাক্তার ছাড়া কারো কাছে যাবেন না, যারা হাতুড়ে ডাক্তার চিকিৎসক বলে নিজেদের প্র্যাকটিস করছে, জনগণের স্বাস্থ্য ক্ষতি করছে, মানুষকে জিম্মি করছে, প্রতারণা করছে, এগুলোর কাছে যাবেন না। যদিও আইন অনুযায়ী এদের প্র্যাকটিস করার অধিকার রাখে না, কিন্তু বাংলাদেশের সামাজিক ব্যবস্থায় বিভিন্ন কারণে এরা উতরিয়ে যায়, এরা এগুলো করতে পারে, চোখের সামনেই এরা সাইনবোর্ড নিয়ে বড় বড় চেম্বার নিয়ে বসে থাকে। তো আমরা ইতিমধ্যে সফল হয়েছি যে যারা হাতুড়ে তারা আর ডাক্তার লেখে না, কিন্তু তারা ইদানিং লেখে যে ডেন্টিস্ট অমুক, ডেন্টিস্ট অমুক, অথচ ডেন্টিস্ট লেখার কোনো অধিকার তাদের নেই। ডেন্টিস্ট হচ্ছে যে দেশে যে ডিগ্রি, গ্র্যাজুয়েট ডিগ্রি, যেটা আন্ডার গ্র্যাজুয়েট ও ডিগ্রি অর্জনের পরে তারা ডেন্টিস্ট হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত হয়। এটা অত্যন্ত সম্মানের জায়গা। আসবো, একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে মোহাম্মদ খুরশিদ আলম বলছি। শুনতে পাচ্ছি, বলুন। যে আমার দাঁতে 2টা ফেলেছি, চাপার দাঁতের, এখন এখানে গর্ত হয়ে গেছে, কি করা যায়? এই সমস্যার জন্য কতদিন আগে ফেলেছেন আপনি? আমি 1 মাস আগে ফেলেছি। 1 মাস আগে ফেলেছেন, আপনার চিন্তার কিছুই নেই, এখনো হিলিং প্রসেসটা শেষ হয় নাই, এটা এই গর্ত থাকবে না, কাভার হয়ে যাবে, আপনি দুশ্চিন্তার কোনো কারণ নেই।
ঠিক আছে ধন্যবাদ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আমাদের সাথেই থাকবেন স্যার। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমরা সফল হয়েছি ব্যাপকভাবে, যে তারা ডাক্তার লেখে না, ডেন্টিস্ট লেখে। তার মানে শুধুমাত্র যারা ডেন্টিস্ট একটা নাম ইউজ করে চিকিৎসা নিচ্ছে তাদের কাছে যাওয়াটা ঠিক হচ্ছে না। তাদের কাছে যাওয়া ঠিক হবে না। আপনাকে যেটা, যেমন এরপরে আমরা এখন স্লোগান যেটা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে চাই, বাংলাদেশের সকল জনগোষ্ঠী যাতে বুঝতে পারেন যে ডেন্টিস্ট হচ্ছে তারাই যাদের বিডিএস ডিগ্রি রয়েছে। বাংলাদেশের একমাত্র স্বীকৃত ডিগ্রি হচ্ছে বিডিএস, গ্রাজুয়েট ডেন্টাল সার্জনদের জন্য এই ডিগ্রিটাই অর্জন করে তারা ডেন্টিস্ট হয়। তো সেই জায়গাটায় প্রচারণা শুরু করেছি আমরা, এবং ইতিমধ্যে এই প্রচারণা ব্যাপকভাবে যে কথাটা আমি ওই রোগীর রেফারেন্সে বলছিলাম, যে আপনারা যেখানেই যান, আপনি বিডিএস হচ্ছে ন্যূনতম ডিগ্রি যেটি আপনার বাংলাদেশে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকার কর্তৃক স্বীকৃত। আচ্ছা, তারপরে একমাত্র বিডিএস ডিগ্রিধারী পার্সনেরই রাইট আছে তার দন্ত চিকিৎসা দেওয়ার, জনগণকে চিকিৎসা দেয়া। আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে সবগুলো মেডিকেল কলেজে, কিছু কিছু মেডিকেল কলেজের আপনারা ডেন্টাল ইউনিট চালু হয়েছে যেখানে কিনা ডেন্টাল চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজড, আমাদের দর্শকরা যেহেতু, যে কার কাছে যাবে, কে যোগ্য চিকিৎসক, কে আসলে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক। সেক্ষেত্রে আমার মনে হয় ওখানে যারা কর্মরত আছেন তারা হচ্ছে প্রপার চিকিৎসা দিতে পারবেন। সেক্ষেত্রে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে কোন কোন মেডিকেল কলেজগুলোতে এই সেক্টর আছে। আপনি সরকারি হাসপাতালগুলোর কথা বলছেন, যেমন ধরেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল বাংলাদেশে একমাত্র পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজ। এর সাথে যে হাসপাতালটি রয়েছে এটি বিশ্বমানের। এখানে চিকিৎসা, সব ধরনের চিকিৎসাই হয়। ডেন্টিস্ট্রির যত রকমের প্রবলেম আছে সব সলভ করার মতো ক্যাপাসিটি এই হাসপাতালের আছে। এটা বড় হসপিটাল এবং সকল ধরনের বিশেষজ্ঞ এখানে আছে। তো এটি ছাড়াও আজ থেকে প্রায় 30 বছর আগে দুটি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট হয়েছে, চট্টগ্রাম এবং রাজশাহী, যে দুটো আমরা কলেজ করার চেষ্টায় আছি। সেই দুটো কলেজে ডেন্টাল ইউনিট আছে। এটা ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এবং রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। এটা ছাড়াও বর্তমান স্বাস্থ্য বান্ধব সরকার আরও 6টি মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠা করেছেন। এগুলো হচ্ছে শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ। এই 6টা মেডিকেল কলেজেও ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠা হয়েছে। তো এইখানে যেমন স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে, এখানে আবার 656টি পোস্ট সৃজন হয়েছে এই ইউনিটগুলোর জন্য, জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। এর মধ্যেই এটা ছাড়াও ঢাকা ডেন্টাল কলেজে আরও 121টি পদ সৃজন হয়েছে স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর জন্য। তো এগুলোতে যেমন আমাদের সেবার সুযোগ রয়েছে এবং সেবা সম্প্রসারিত করার জন্য আমরা আরও উদ্যোগ নিতে যাচ্ছি, আরও পদ সৃজনের চেষ্টা করছি। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওখানে একটা ডেন্টাল ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টিতেও দন্ত স্বাস্থ্য সেবা, উন্নত মানের সেবা রয়েছে। শুধু এটা নয়, প্রাইভেট ডেন্টাল কলেজগুলো যেগুলো হয়েছে এর মধ্যে কিছু কিছু কলেজ বেশ ভালো মানের হাসপাতাল গড়ে তুলেছে। আবার বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলো আছে কিছু, গোটা 10-এর মতো, সেই প্রতিষ্ঠানগুলোতেও ডেন্টাল স্বাস্থ্য সেবার সুযোগ তৈরি করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশে যে কর্পোরেট সার্ভিস দিচ্ছে বড় বড় হসপিটালগুলো, সেখানেও কিন্তু উন্নত মানের ডেন্টাল সার্ভিস দেওয়া হচ্ছে। এবং পার্সোনাল চেম্বারগুলো তো আছেই, সেটা তো অত্যন্ত কোয়ালিটি চেম্বার তৈরি হয়েছে। আমি জনগণকে বলবো যে এগুলো সব বিডিএস ডিগ্রিধারী ডাক্তাররাই এখানে রয়েছেন। আর প্রাইভেট প্র্যাকটিসে যারা আছেন ওখানে গেলে একটু সতর্কভাবে দেখতে হবে যে আমি যে চিকিৎসকের শরণাপন্ন হলাম বা যে চিকিৎসকের কাছে সেবা নিতে যাচ্ছি উনি বিডিএস করেছেন কি না, এইটুক সচেতন থাকা খুবই জরুরি। না হলে ভালো চিকিৎসা পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। পেশেন্টদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই স্যার, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে সমস্যা, দাঁত শিরশির করে, আর কোনো কিছু মিষ্টি জাতীয় বা ঠান্ডা কিছু খেলে দাঁত খুব ধরে, আর কোনো কিছু কি বলে মনে হচ্ছে টক ঠিক আছে, এরকম থাকতেছে দাঁতে। আচ্ছা, এটাও একটু আগে জবাব দিয়েছিলাম। আমাদের এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন ওই শিরশির করা, এর মধ্যে আপনার অ্যাকচুয়ালি অনেক কারণে, জিঞ্জিভাইটিসে হতে পারে, পেরিওডন্টাইটিসে হতে পারে, অথবা দাঁতের যদি ক্ষয় থাকে এর জন্য হতে পারে, পালপাইটিসের আগের স্টেজে গিয়ে শিরশির করতে পারে।
তো উনি যদি বেশি ভালো হয় যদি নিকটস্থ কোনো আসলে ডেন্টাল examination-এর সার্জনের প্রয়োজন আছে। পরামর্শ নেন, উনি দেখে ওনাকে একটা প্রপার চিকিৎসা দিতে পারবে। দর্শক, একজন ডেন্টিস্টের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, কারণ কিছু ফিজিক্যাল কিছু এক্সামিনেশনের প্রয়োজন আছে, ঠিক কী কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। জি স্যার, এই যে এবারে যে বিষয়টা আসছে, আমি যেটা বলছিলাম যে আপনার এই যে স্বাস্থ্য সেবা সম্পর্কে আমাদের এই যে এতগুলো ইনস্টিটিউটের কথা বললাম আমি, কলেজ, সরকারি, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট বা কর্পোরেট হসপিটালগুলো, একটা কথা আমি আপনাকে বলি, আশাবাদের জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের এখনও কিন্তু জনগণের অনুপাতে ডেন্টাল সার্জনের সংখ্যা কম। মানে প্রপারলি দন্ত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য WHO রিকমেন্ডেশন অনুযায়ী যতজন মানুষের জন্য একজন ডেন্টাল সার্জন প্রয়োজন, সেই জায়গাটা এখনো আমরা বাংলাদেশ মিট করতে পারেনি, চলছে প্রক্রিয়া, ঘাটতি রয়েছে। তো সেই লক্ষ্যে সরকার কাজ করছে এবং প্রতিষ্ঠানগুলো শ্রীবৃদ্ধি, কলেবর বাড়ানো, কাঠামো বাড়ানো, সেবা বাড়ানো, এগুলো এই কারণেই সরকার অ্যাড্রেস করছে যথাযথভাবে। তো একটা যা আশাবাদের জায়গা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই আলোচনায় আসবে একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। জি, আমি মোহাম্মদ মাসুদ বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। স্যার, আমার দাঁতের সমস্যা শিরশির, কিন্তু আমি আপনার ট্রিটমেন্টটা শুনেছি দুটো। আমার একটা প্রশ্ন, আপনি যে ডক্টর সম্পর্কে বলছেন, আমি যে ডক্টরকে দেখিয়েছি, আমি নাম বলতে চাচ্ছি না, এই যে পিএইচডি ধারী ডাক্তার গুলো, BDS, DUPGT থাইল্যান্ড, তারপরে UNA, BDT ফেলো, তারপরে আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে এগুলো দেওয়া, আমি তো জানি ডক্টর জীবনে কোনোদিন আপনার ইন্ডিয়া যায়নি, এই আপনার এইগুলো ডেজিগনেশন গুলো কি করে পায়? আচ্ছা, ঠিক আছে দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন। আমি এতক্ষণ যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে যারা ন্যূনতম ডিগ্রিধারী নয়, ম্যাল প্র্যাকটিস করছে তাদের কথা। আর আমার এই ভাই যে প্রশ্নটা করেছেন সেটা হলো আমাদের শিক্ষিত আমরা যারা গ্র্যাজুয়েট সার্জন, আমরা যারা জনগণকে প্রপারলি দন্ত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা কমিটেড, তাদের মধ্যে যে অনিয়ম সেটাই উনি তুলে ধরেছেন। মূলত আমি সেই ডিগ্রিটাই লিখতে পারবো যেটা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অনুমোদন দেয়। অনুমোদন ছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি কোনো ডাক্তার ব্যবহার করতে পারেন না। যেমন আমি BDS এর পরে আমার আরেকটা এক্সট্রা কোয়ালিফিকেশন যদি আমি অর্জন করি এবং সেটা যদি BMDC রিকগনাইজ করা হয়, তাইলে আমি লিখতে পারবো। উনি যতগুলোর কথা বললেন আমি এক পলকে যেটুক শুনলাম, এগুলোর অনেকগুলোই BMDC স্বীকৃতি দিচ্ছে না। সুতরাং এগুলো লেখা মানে হচ্ছে জনগণকে ওই অশিক্ষিত কোয়াকরা যেরকম ঠকাচ্ছে বা প্রতারণা করছে, এটাও এক ধরনের প্রতারণা। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক কিছু জানার। আমি ওই কথাটা একটা লাইনে একটা কথা শেষ করতে চাই যে আমাদের ডিসিপ্লিনটা বাংলাদেশের সম্ভবত বড় গলায় বলা একমাত্র ডিসিপ্লিন যেটার জন্য, যে চিকিৎসার জন্য এখন আর বিদেশে যেতে হয় না। আচ্ছা, তার মানে ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা, আন্তর্জাতিক মানের চিকিৎসা এখানে আছে। বাংলাদেশের মানুষ দাঁতের চিকিৎসার জন্য সকল উন্নত মানের চিকিৎসা আমাদের এই হাসপাতালগুলোতে আছে, যার ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় ঘটে এবং আমাদের প্রফেশনটা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। অনেক ব্যস্ততা পাচ্ছে, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।